আসসালামু আলাইকুম। আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব 10ই মে 2024 তারিখে অনুষ্ঠিত কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির 80টি প্রশ্নের সমাধান। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা গদ্যের জনক কে? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? এটি করণ কারকে সপ্তমী বিভক্তি। অপশন খ। প্রত্যাবর্তন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রত্যাবর্তন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অপশন ক, প্রতি যোগ আবর্তন, প্রত্যাবর্তন। মুখচন্দ্র কোন সমাস? মুখচন্দ্র হচ্ছে উপমিত কর্মধারয়। অপশন ক। চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। অপশন খ। বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে 19 শতকে। অপশন খ। বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। অপশন ক। বই পড়া প্রবন্ধটি কার? সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। অপশন ঘ। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে 5 ভাগে। অপশন গ। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে হিসাব নিকাশ। অপশন গ। দ্বীপ এর ব্যাস বাক্য কোনটি? দ্বীপ এর ব্যাস বাক্য হচ্ছে দুদিকে অপযার। অপশন গ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তর হচ্ছে সাধু রীতি। অপশন খ। বর্তমান কাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে আমি পড়ি। অপশন ক। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? সঠিক উত্তর হচ্ছে রূপকথা। অপশন ক। উপরোধ শব্দের অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে অনুরোধ। অপশন গ। বিজুরি শব্দের প্রতিশব্দ কি? সঠিক উত্তর হচ্ছে চপলা। অপশন ক। দ্য সিনোনিম ফর পেশেন্ট ইজ? সঠিক উত্তর হচ্ছে কাম। অপশন খ। পেশেন্ট মানে হচ্ছে ধৈর্যশীল, এর সিনোনিম হচ্ছে কাম, শান্ত, ধৈর্যশীল। অপশন খ। দ্য অ্যান্টোনিম অফ নোবেল? নোবেল এর অ্যান্টোনিম হচ্ছে অপশন ঘ, মিন। নোবেল মানে হচ্ছে অভিজাত, আর মিন মানে হচ্ছে গড়পড়তা বা অ্যাভারেজ জিনিস। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 19 নম্বর, এ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, এর সঠিক উত্তর হবে ইউটোপিয়া। অপশন গ। ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ইট নাও, সঠিক উত্তর হবে ইফ আই হ্যাড মানি আই উড পারচেজ ইট নাও। অপশন খ, উড পারচেজ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের অপশনগুলোর ভিতরে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অপশন ক এটি সঠিক উত্তর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। 22 নম্বর, দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই মিনস, বাই অ্যান্ড বাই এর অর্থ কি? সঠিক উত্তর হবে সুন। অপশন গ। ভার্ব অব নাম্বার ইজ, নাম্বারের ভার্ব ফর্ম কি হবে? সঠিক উত্তর হচ্ছে নাম্বার হবে। অপশন খ। দ্য প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু, প্রি এই প্রিফিক্সটা কোন শব্দের পূর্বে অ্যাড হতে পারে? সঠিক উত্তর হচ্ছে হিট। অপশন খ, প্রিহিট। অ্যান অর্ডিন্যান্স ইজ এ ল, অপশন ক। অর্ডিন্যান্স এক ধরনের আইন। ট্রাই হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেইল, ট্রাই হার্ড লেস্ট থাকলে বাক্যে সবসময় শুড ইউজ করতে হয়। ট্রাই হার্ড লেস্ট ইউ শুড ফেইল। অপশন ঘ, শুড হচ্ছে সঠিক উত্তর। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ওয়ান অফ দ্য দিয়ে শুরু হলে অবশ্যই এখানে সাবজেক্টটি তখন যাই থাকুক, ভার্বটি তখন কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়, ওয়াজ। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, বয়েজ মনে হচ্ছে প্লুরাল নাম্বার, বাট ওয়ান অফ দ্য দিয়ে শুরু হলে সেটা আসলে সিঙ্গুলারকে বোঝানো হয়, এই জন্য ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। অপশন ক, ওয়াজ হবে এখানে সঠিক উত্তর। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ কি? মোস্টলি ফর হিজ ড্রামা অথবা প্লেস, তার নাটকগুলোর জন্য সে বিখ্যাত। প্লেস, অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 29 নম্বর অঙ্ক, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? যদি সংখ্যাটি এক্স, তাহলে কি বলছে প্রশ্ন মতে 3 গুণের সাথে দ্বিগুণ যোগ, তার মানে 3x প্লাস 2x। হ্যাঁ, 3 গুণের সাথে 2 গুণ যোগ করলাম, যোগ করলে কি হবে? 90 হবে। অর্থাৎ 5x ইকুয়াল টু 90, x ইকুয়াল টু 5 18 90, 18। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 30 নম্বর, 12 ও 96 এর মধ্যে এই দুটি সংখ্যা সহ, অর্থাৎ 12 এবং 96 সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা কি করবো? এটা
96 থেকে 12 বাদ দিব, বাদ দিলে কত হবে? 84 হবে। এখন 84 কে আমি 4 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে কত হবে? এটা কাটাকাটি করলে এটা হবে হচ্ছে 21। অর্থাৎ 21 বার তো যায়, এর সাথে আবার প্লাস 1 করতে হবে এখন। তাহলে টোটাল 22টি সংখ্যা আছে, যেটা আসলে 4 দিয়ে বিভাজ্য, 12 থেকে 96 এর মধ্যে ওই দুটি সংখ্যা সহ। তাহলে 22টি সঠিক উত্তর। 31 নম্বর, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে? এখন এই যে 6, 8 এবং 10 এই তিনটা গাণিতিক গড় কত হবে? 6 যোগ 8 যোগ 10 ভাগ হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে তিনটা, তাহলে 8, 6, 14 আর 10 24 ভাগ হচ্ছে 3, তাহলে কত? 8। হ্যাঁ, প্রথম তিনটা সংখ্যার এই তিনটার গড় হচ্ছে আমাদের 8, তাহলে 7, 9 এবং তৃতীয় আরেকটা সংখ্যার গাণিতিক গড়ও 8 করতে হবে আমাকে। হ্যাঁ, যেহেতু বলছে গাণিতিক গড়ের সমান, তাহলে এই যে 7, 9 এবং তৃতীয় আরেকটা রহস্যময় সংখ্যা, সেটার গড়ও আমাকে 8ই করতে হবে। তাহলে 7, 9, অবশ্যই মাঝখানে যদি আমি একটা 8 নেই, 7, 8, 9, তাহলে এই তিনটি সংখ্যার গড় কিন্তু আমাদের কত হবে? 8 হবে। অর্থাৎ এই যে রহস্যময় সংখ্যা, এটাও আসলে 8। হ্যাঁ, অপশন ক এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 32 নম্বর অঙ্কটি একটু বড় হতে পারে, আমরা দেখি কি বলছে। ক ও খ দুটি সংখ্যা, ক এর হাফ অংশ এবং খ এর 1/3 বা 1/3 যোগ করলে 45 হয়। হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা সমীকরণ হবে, ইকুয়েশন হবে। ক এর হাফ মানে ক ভাগ 2, খ এর 1/3 মানে খ ভাগ 3, এর যোগ করলে 45 হবে। আবার খ এর অর্ধেক মানে খ ভাগ 2 প্লাস ক এর 1/5 মানে ক ডিভাইডেড 5 যোগ করলে 40 হয়। তাহলে ক ও খ এর মান কত? আমরা দেখি, আমরা এটা করতে পারি। দেখি আমরা প্রথমে কি বলছে, যে ক এর হাফ, প্রথম অংশ ক এর হাফ বলতে এটা আসলে ক ভাগ 2 প্লাস খ এর 1/3, তার মানে এটা হচ্ছে খ ভাগ 3। হ্যাঁ, যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হবে 45। তাহলে আমরা কি করব? আমরা এটাকে লসাগু করব। হ্যাঁ, লসাগু করলে কত হবে? লসাগু করলে হবে 6, 6 ভিতরে 2 যায় 3 বার, 3 দিয়ে ক কে গুণন, তাহলে 3ক যোগ 3 যায় 6 ভিতরে 2 বার, 2 দিয়ে খ কে গুণন, তাহলে 2খ ইকুয়াল টু 45। দ্যাট ইমপ্লাইজ এবার 6 দিয়ে 45 কে আমাকে গুণ করতে হবে ওই পাশে, তাহলে বাম পাশে উপরে যা আছে তাই থাকবে। 3ক যোগ 2খ ইকুয়াল টু 6, 45 কত হয়? 270 হয়। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ওকে, এবার 2 নম্বর সমীকরণটা আমরা লিখি এই পাশেই। 2 নম্বর সমীকরণটা কি হবে? খ এর অর্ধেক। হ্যাঁ, এই যে দ্বিতীয় অংশ শুরু যেখান থেকে, খ এর অর্ধেক বলতে হচ্ছে আমাদের খ ভাগ 2, খ এর অর্ধেক বলছে মানে হাফ, তাহলে খ ভাগ 2 যোগ ক এর 1/5 অংশ, তাহলে ক ডিভাইডেড 5 ইকুয়াল টু, যোগ করলে কত বলছে? যোগ করলে হবে 40। ওকে, এই যে 40, দ্যাট ইমপ্লাইজ কত হবে? 5 দুগুণে 10 হবে লসাগু, 10 এর ভিতরে 2 যায় 5 বার, 5 দিয়ে খ কে গুণন, তাহলে 5খ যোগ 5 যায় 10 এর ভিতরে 2 বার, 2 দিয়ে ক কে গুণন, তাহলে 2ক ইকুয়াল টু 40। দ্যাট ইমপ্লাইজ এবার এই 10 দিয়ে 40 কে গুণন করবো, আড়াআড়ি গুণন। তাহলে আমি একটু সাজা লিখি, 2কটা আগে লিখলাম, 2ক যোগ 5খ ইকুয়াল টু 40 10 400। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখেন, 1 নম্বর সমীকরণে আছে 3ক আর 2 নম্বর সমীকরণে আছে 2ক। তো আমরা এই অঙ্কগুলো আমরা 8 9 থেকে আমরা করে আসছি। সেটা হচ্ছে কি, যে এই কটা যদি আমি মাইনাস করতে যাই, তাহলে এই 3ক যেটা আছে 1 নম্বর সমীকরণে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে পুরো সমীকরণকে, আর 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 3ক এবং 2ক যেটা আছে সেটা আসলে তারা পরস্পর 6ক হয়ে যাবে, 6ক হয়ে যাবে, যাতে আমাদের বিয়োগ করলে মাইনাস মাইনাস মানে প্লাস মাইনাসে কেটে যায়। তাহলে আমরা কি করব? আমরা এখান থেকেই জাস্ট এটাকে আমরা কি করলাম? 2 দিয়ে গুণ দেখাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে গুণ দিলে কি হবে? 6ক যোগ এটা হবে 4খ ইকুয়াল টু, এটা কত হবে? 7 দুগুণে 544। আর এইটাকে আমরা গুণ দেব হচ্ছে কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে কত হবে? এটা হবে 6ক যোগ 3 5 15খ ইকুয়াল টু 3 4 1200। এখন আমরা কি করব? এই যে এটা পরিবর্তিত 2 নম্বর সমীকরণ আর এটা পরিবর্তিত 1 নম্বর সমীকরণ, আমরা কি করব? 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বাদ দিব। আমরা একটু লিখে নিই যে 2 নম্বর সমীকরণ আছে কি, 6ক যোগ 15খ
খ ইকুয়াল টু হচ্ছে 1200, আর 1 নম্বর পরিবর্তিত সমীকরণ যেটা হয়েছে গুণন করার পরে এটা হচ্ছে 6ক যোগ 4খ ইকুয়াল টু হয়েছে কত 540। এখন আমি বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, এই যে 6ক আর 6ক কাটা যাবে, আর 15খ থেকে 4খ বাদ দিলে কত হবে 11খ থাকবে, 11খ ইকুয়াল টু কত হবে, এটা হবে 660। তার মানে খ ইকুয়াল টু হবে কত 6 11 66, তাহলে খ হবে 60। এখন আমি প্রথম যেই লাইনটা দেয়া আছে আমি এখান থেকে কথা বলি, দেখেন কি বলছে যে এটা এটা করতে সুবিধা হবে, কি বলছে যে ক এর হাফ অংশ, ঠিক আছে, ক যেটা মানটা হবে ক ভাগ 2 যোগ খ এর 1/3, খ তো আমরা পেয়ে গেছি 60, তার মানে 60 ভাগ হচ্ছে কত 3, হ্যাঁ, যে 60 এর হচ্ছে 1/3 যোগ করলে কত হবে 45 হবে। তো এখন 60/3 মানে তো আমরা কি জানি, এটা জানি আমরা 20 ইকুয়াল টু এই পাশে হলো 45। তো 45 বানানোর জন্য 20 এর সাথে কত যোগ করতে হবে, 20 এর সাথে যোগ করতে হবে কত 25 যোগ করতে হবে। তো 20 এর সাথে যদি 25 যোগ করি, এই 25টা কিভাবে আসছে, ক কে হাফ করে, ক এর মানকে অর্ধেক করার পরে 25 আসছে, তার মানে পুরো ক এর মানটা কত হবে, পুরো ক এর মানটা হবে 50 না, পুরো ক এর মানটা হলো 50, অর্থাৎ ক এর মান 50, খ এর মান 60, অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, প্রতিটি 3600 টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে অপরটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে কত লোকসান হয়েছে। এখানে একটা জিনিস দেখেন, প্রতিটি 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করছে, অর্থাৎ দুটো চেয়ার এখানে কথা বলা হচ্ছে, দুটো চেয়ারই প্রত্যেকটা চেয়ারের দাম হলো 3600 টাকা করে সে বিক্রি করছে, কিনছে কত এটা পরে আসতেছে, আমরা এটা বের করতে হবে। তাহলে 3600 টাকা যোগ আর একটা চেয়ারের দামও 3600 টাকা, দুটো চেয়ার মিলে সে টোটাল 7200 টাকায় বিক্রয় করছে। ওকে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এরপরে প্রথম চেয়ারের কথাই বলি, একটা 20% লাভে, তার মানে 20% লাভে বিক্রয় মূল্যটা কত হবে আমাদের এখানে, এটা আমরা বের করে নিচ্ছি, সেটা হবে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 20% লাভে 100 যোগ 20 ইকুয়াল টু 120 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এখন এই যে চেয়ারটা, এই চেয়ারটা ক্রয় মূল্যটা কত হবে, এই চেয়ারটা ক্রয় মূল্যটা হবে হচ্ছে, নিয়ম হচ্ছে যে 120 এটা নিচে চলে যাবে, আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা গুণন বিক্রয় মূল্য হচ্ছে টোটাল কত, বিক্রয় মূল্য মানে একটার 3600 টাকা সে বিক্রয় করছে, তাহলে একটার হিসেবে 3600 টাকা ধরবো, এটা 100। তাহলে কি হবে, এই 120 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 বাং 36 3, তাহলে 30 দিয়ে 100 কে গুণ করলে 3000 টাকা। হ্যাঁ, প্রথমটার দাম ক্রয় মূল্য ছিল 3000 টাকা। এবার দ্বিতীয়টা কি বলছে, দ্বিতীয়টা বলছে যে অপরটি 20% ক্ষতিতে, তাহলে আবার লিখি একটু, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা ক্রয় মূল্য হলে 20% লস হলে তাহলে 80 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। এখন এই চেয়ারটা, দ্বিতীয় চেয়ারটা ক্রয় মূল্য কত হবে, দ্বিতীয় চেয়ারটা ক্রয় মূল্য হবে, নিয়ম হলো কি, যেটা মানে লাভ বা ক্ষতিতে বিক্রয় মূল্য হয় সেটাই নিচে চলে যায়, 80 নিচে আসবে, উপরে থাকবে 100 গুণন, দ্বিতীয়টাও বিক্রয় করছে কত দামে, দ্বিতীয়টাও বিক্রয় করছে 3600 টাকা দিয়ে। হ্যাঁ, এরপরে কি করবো আমরা, এই 8 এর শূন্য একটা কাটবো, 3600 একটা শূন্য কাটবো, এবার 8 দিয়ে 360 কে একবারে কাটা যায়, এটা হচ্ছে কত 45 বার যায়, তাহলে 45 গুণন 100 ইকুয়াল টু 4500 টাকা হচ্ছে দ্বিতীয়টার ক্রয় মূল্য। এখন দুইটা চেয়ারের মিলিতভাবে ক্রয় মূল্য ছিল কত, এখন এই যে দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য, প্রথমটা কিনছে হচ্ছে 3000 টাকায়, পরেরটাতে কিনছে 4500 টাকায়, তাহলে টোটাল 7500 টাকা হচ্ছে কেনা পড়ছে তাদের। হ্যাঁ, দুটো চেয়ার কিনতে তাদের 7500 টাকা লাগছে। এখন সে বিক্রি করছে কিন্তু প্রথমেই আমরা বের করে নিয়েছি 7200 টাকায়, তাহলে 7200 টাকায় যদি বিক্রয় করে থাকে আর ক্রয় মূল্য যদি তার কেনা পড়ছে হচ্ছে 7500 টাকা, তাহলে আমি সহজে কিন্তু এটা আসলে কত টাকা লস হচ্ছে আমি বের করতে পারতেছি, এই 300 টাকা হচ্ছে তার লস। অপশন গ হচ্ছে সঠিক উত্তর। 34 নম্বর, এখানে কি বলছে যে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায়
সম্পূর্ণ ভর্তি করা হয়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে 3 ঘন্টা সময় লাগে। ওকে, দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগতে পারে? ওকে, তাহলে প্রথম যে পাইপটা দিয়ে কি বলছে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। তাহলে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা, তাহলে 1 ঘন্টায় কি হবে? এখানে 1 ঘন্টায় পূর্ণ হয় হচ্ছে 1/5 অংশ। এটা হচ্ছে প্রথম পাইপের ক্ষেত্রে। আর দ্বিতীয় পাইপের ক্ষেত্রে কি বলছে? পূর্ণ করতে লাগে হচ্ছে 3 ঘন্টা। তাহলে এটাও 1 ঘন্টায় পূর্ণ হবে কত? 1/3 অংশ। ঠিক আছে, এই যে যা দেওয়া থাকবে এটা একের নিচে ভাগ হিসেবে থাকবে, এটা এত অংশ পূর্ণ হবে। এখন এই দুটো যদি আমি একত্রে যোগ করে দিই তাহলে দুটো মিলে 1 ঘন্টায় পূর্ণ করবে কত? ঠিক আছে, তাহলে দুটো পাইপ দুটো পাইপ একত্রে একত্রে করবে কত? প্রথমটা হচ্ছে 1/5, পরেরটা হচ্ছে 1/3। লসাগু করলে কত হবে? 15। আর 15 ভিতরে 5 যায় 3 বার, 3 অকে 3, 3 যায় 5 বার, 5 অকে 12, তাহলে 5 3 8। হ্যাঁ, এত অংশ হচ্ছে দুটো মিলে একত্রে পূর্ণ করবে 1 ঘন্টায়। এখন কি বলছে যে চৌবাচ্চাটির 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে আমরা এখন এটা এভাবে বলতে পারি যে 8/15 অংশ পূর্ণ হয় বা পূর্ণ করতে লাগে হচ্ছে 1 ঘন্টা। অতএব 1 অংশ পূর্ণ করতে লাগবে, এটা নিচে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এই যে 8/15 মানে 1 এর নিচে 8/15 ঘন্টা। অতএব 2/3, এই যে 2/3 এইটা পূর্ণ করতে কত লাগবে? তাহলে এই আচ্ছা, এটা আমি একটু লিখে নিই। এটা নিচে হবে 1, তার নিচে হচ্ছে 8/15 গুণন 2/3। এটা তো উল্টে যায়, উল্টে গেলে কি হবে? উপরে যাবে 15, নিচে আসবে 8, আর এইটা যা আছে তাই থাকবে। এখন 2 দিয়ে 8 কে কাটলে 4, 3 দিয়ে 15 কে কাটলে 5, তাহলে 5/4। হ্যাঁ, 5/4 ঘন্টা লাগবে হচ্ছে দুটো মিলে ওটা পূর্ণ করতে। অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 35 নম্বর, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। আচ্ছা, 30% শিক্ষার্থী যদি পাশ করে তাহলে ফেল করছে কিন্তু 70%। এখান থেকে আমরা বের করে ফেলতেছি 30% পাস, তাহলে 70% ফেল অটো। যারা পাশ করতে পারেনি, মানে ওই 70% এর ভিতরে যারা পাশ করতে পারেনি, তাদের মধ্যে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে আর 30 জন অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আচ্ছা, 30 জন যদি পাস হয়, মানে 30% যদি পাস হয় তাহলে 70% হচ্ছে ফেল। এটা আমরা প্রথম লাইন থেকে আমরা বের করে ফেললাম। ওকে, এবার কি বলছে? এই 70% মানে হচ্ছে কতজন? এই 12 জন হচ্ছে কোর্সে অংশগ্রহণ করছে কিন্তু ফেল করছে, আবার 30 জন মানে কোর্সে অংশগ্রহণ করে নাই, ক্লাসই করে নাই ঠিক মতো। তাহলে টোটাল কিন্তু এই 12 আর 30 42 জন, অর্থাৎ 70% শিক্ষার্থী যে ফেল করছে, এই 70% শিক্ষার্থী মানে হচ্ছে 42 জন, যারা 12 জন হচ্ছে কোর্সে অংশগ্রহণ করছে কিন্তু পাস করতে পারে নাই, আর 30 জন কোর্সে অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, ক্লাস করা নেই বা এরকম কিছু। তাহলে এখন কি বলছে? তাহলে কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছিল? টোটাল শিক্ষার্থী ছিল কতজন? তাহলে 70% মানে 42 জন। তাহলে 1% সমান কত হবে? 42/70। অতএব 100% সমান কত হবে? তাহলে কি হবে? একটু পাশে করি, 42 গুণন 100 হবে উপরে, আর নিচে হবে 70। তাহলে 7 দিয়ে এই সরি 0 0 কাটলাম, 6 7 42, 6 10 60। এই 60 জন হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করছিল। 36 নম্বর প্রশ্ন, 56 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে বা বানালে বর্গক্ষেত্রের যে কোনো একদিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে 56 ফুট ব্যাস। হ্যাঁ, এই যে যদি আমি একটা এরকম ভাবে একটা যদি আমি বৃত্ত আঁকাই, এই বৃত্তর এই পুরাটা এটা হচ্ছে 56 ফুট। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, পুরাটা হচ্ছে 56 ফিট। তাহলে এটা ব্যাস তো 56 ফিট হলো, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হচ্ছে এটার অর্ধেক, তাহলে কত হবে? 28 ফুট। হ্যাঁ, 28 ফুট হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা আগে জানি, যেহেতু বলছে যে বৃত্তের ক্ষেত্রকে একই ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা বর্গক্ষেত্র বানাইছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে 22/7 পায়ের মান, হ্যাঁ, ইন্টু আর এর মান হচ্ছে কত? 28। এই যে ব্যাসার্ধ হলো আমাদের 28, তাহলে 28
গুণন 28। হ্যাঁ, আমি এভাবে লিখলাম কাটাকাটির সুবিধার জন্য। মানে 28 স্কোয়ার হবে, তো 28 গুণন 28 এভাবে লেখা যায়। তো এই যে 7 দিয়ে 28 কে কাটবো, 4 7 28, তাহলে কত হলো? 22 থাকলো উপরে, 4 থাকলো এবং 28 থাকলো, অর্থাৎ 22 গুণন 4 গুণন 28। এইটা হবে আমাদের গুণ করতে হবে। তাহলে 22 যোগ 4, সরি 22 গুণন 4 গুণন 28, এটা করলে কত হবে? 2464 হবে। 2464 হবে। এখন 2464 কে আমাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করলে এই যে অপশন গ, এই 49.6 এটা হবে। এখন কিভাবে বর্গমূল করবেন এটা আমি আপনাদের একটু হিন্টস দিয়ে দিই। এই যে দেখেন 24 64, এই তো, এইটা এইভাবে জোড়া জোড়া করতে হয়। তো 24 এর ভিতরে সর্বনিম্ন বর্গ সংখ্যা কত? 5 5 25, 24 এর বেশি হয়ে যায়, তার মানে 5 5 নেওয়া যাবে না, 4 4 নিতে হবে। হ্যাঁ, 4 4 16, বাঁচবে কত? বাঁচবে হচ্ছে 8। ওকে, এরপরে আমি কি বললাম? এই যে 4 নিলাম, এই 4 এর ডবল করতে হবে 8। এখন 8 তো 8 এর ভিতরে, 8 এর ভিতরে যায়, বাট 8 এর ভিতরে বর্গমূল বা বর্গ সংখ্যা হিসেবে যায় না, যে কারণে আমাকে এই পরের জোড়াকে নিয়ে আসতে হবে, অর্থাৎ 64 কে নিয়ে আসতে হবে। এখন 8 এর পরে, এই যে 8 এর পরে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা বসালে এই 864 বা 864 এর কাছাকাছি হয়, তাহলে 9 বসালে হয়। এটা 9 বসালে কত হবে? এবং 9 দিয়ে আবার কি গুণ করতে হবে, তাহলে 9 নং 81, হাতে আমার 8, 8 8 64, আর কত, সরি 9, 9 দিয়ে গুণ করছি, 9 নং 81, 1 হাতে আমার 8, 8 নং 72, আর 8 হচ্ছে 80। তাহলে বাঁচবে কত? বিয়োগ করলে বাঁচবে হচ্ছে 3, আর এটা হচ্ছে 6। এখন এই যে আমি 9টা এখানে হলো, এই 9টা আবার এখানেও নিব আমি, 49 হয়ে গেল। এখন কি করব? এই 49 এর ডবল হচ্ছে 98। ওকে, 98 তো আর এই 63 ভিতরে যায় না, এই জন্য 49 এর পরে আমি এখানে একটা দশমিক দিব, দিয়ে ডবল শূন্য নিয়ে আসবো, জোড়া জোড়া আনতে হবে, ডবল শূন্য। এখন এই 6300 এর ভিতরে 98 এর পরে এমন একটা সংখ্যা বসাবো, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে 6300 বা এটার চেয়ে কম হবে। এটা হচ্ছে 6 দিলে মোটামুটি একটা কাছাকাছি সংখ্যা হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে 49.6, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন গ আমাদের এটি সঠিক উত্তর। 37 নম্বর কি বলছে? একটি বাড়ি 40 ফিট উঁচু, একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফিট লম্বা? আচ্ছা, এখানে আমি এখান থেকে যদি আমি অঙ্কটা আঁকি, ধরি এই যে আমাদের যেই রেখাটা দেওয়া আছে এখানে কালো, আমি এটা একটু মোটা করতেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাড়ির সেই দেয়াল, এবং এইটা হচ্ছে এখান থেকে শুরু করে এটা হচ্ছে কত? 40 ফিট উঁচু। ওকে, এই যে দেয়ালটা বাড়িটা 40 ফিট উঁচু। আর কি বলছে? একটি ময়ের তলদেশ, মানে ময়ের নিচের অংশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফিট দূরে, অর্থাৎ এই যে এটা হচ্ছে দেয়াল, মাটির দেয়াল, এখান থেকে এই যে এরকম ভাবে 9 ফিট, এতটুকু, এটা হচ্ছে 9 ফিট দূরে। ঠিক আছে, আর মইটা কি করছে? এইখান থেকে শুরু করে এইটা একবারে ছাদ পর্যন্ত স্পর্শ করছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মই। এই যে মইয়ের ইয়াগুলো থাকে, যেখানে পা দিয়ে দিয়ে উপরে উঠতে হয়, এটা হচ্ছে আমাদের মই। তো এখন আমি এটা তো বুঝতেই পারতেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ওকে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সহজ জিনিস, খুবই কমন জিনিস আমরা জানি সবাই, যে লম্ব আর ভূমি দেয়া আছে, অতিভুজ খুব সহজে বের করতে পারি। আবার মানে এই লম্ব, অতিভুজ, ভূমি, এই তিনটার ভিতরে যে কোনো দুটো দেওয়া থাকলে আরেকটা খুব সহজে কিন্তু বের করতে পারি। সেই সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে অতিভুজটা আমরা বের করব, অতিভুজটা আমরা বের করব। তাহলে অতিভুজকে আমরা ধরি যে এটা হচ্ছে এক্স, তারপরে স্কয়ার, সূত্র অনুযায়ী স্কয়ার। অতিভুজ মানে হচ্ছে এক্স, তারপরে স্কয়ার, সূত্র অনুযায়ী। আর লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে 40, তারপরে স্কয়ার, প্লাস ভূমি কত? 9, তারপরে স্কয়ার। তাহলে কি হবে? এক্স স্কয়ার ইকুয়াল টু 4 4 16, তার মানে 1600, আর 9 এর উপর স্কয়ার হবে 9 নং 81। ওকে, তার মানে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 1681 যোগ করে দিলাম, 1681 যোগ করে দিলাম। এখন এই 1681 হচ্ছে আমাকে বর্গমূল বের করতে হবে। ঠিক আছে, এটা বর্গমূল হচ্ছে 41।
এক্স ইকুয়াল অর্থাৎ অতিভুজটা অর্থাৎ ময়ের যে দৈর্ঘ্যটা এটি হচ্ছে আমাদের 41 ফুট। অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 38 নম্বর কি বলছে, যদি x প্লাস 5y ইকুয়াল টু 16 এবং x ইকুয়াল টু মাইনাস 3y হয় তাহলে y ইকুয়াল টু কত? ওকে, x প্লাস 5y ইকুয়াল টু 16, হ্যাঁ এটা দেয়া আছে। তো x এর মান দেওয়া আছে, আবার বলছে মাইনাস 3y, তাহলে এই যে x এর মান মাইনাস 3y প্লাস 5y যা আছে তাই ইকুয়াল টু 16। এখন কি হবে, 5y থেকে 3y বাদ দিতে হবে, তাহলে কি হবে 2y, 2y ইকুয়াল টু 16, তাহলে y ইকুয়াল টু কত হবে 8 না? হ্যাঁ, এই যে অপশন গ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 39 নম্বর কি বলছে, যে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5, 6 ঘন্টায় করতে পারে। অর্থাৎ তিনটা মেশিন ওই একটা সেম কাজই, একটা মেশিন করে 4 ঘন্টায়, একটা করে 5 ঘন্টায়, একটা করে 6 ঘন্টায়। হ্যাঁ, এই যে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, তিনটা মেশিনের কার্যক্ষমতা এক এক রকম। ওকে, তো দুইটা মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? অর্থাৎ দুইটা মেশিন সর্বোচ্চ ক্ষমতায় যদি একসাথে একত্রে কাজটা করে তাহলে ওই সেম কাজটা করতে কত সময় লাগবে, এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে প্রথম দুইটা মেশিনের কথা যদি বলি, যে প্রথম দুইটা মেশিন কি করে, যে এই 4 ঘন্টায় করে হচ্ছে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত অংশ? 1 ঘন্টায় করবে হচ্ছে 1/4। আমি এর আগের একটা অঙ্ক বলেছি যে এই যে 4, 5, 6 এগুলো থাকে, এগুলো একের নিচে ভাগ হয়ে যায় যখন আমি 1 ঘন্টায় করতে বলবো। তাহলে 1 ঘন্টায় করে হচ্ছে এত অংশ, এটা হচ্ছে প্রথম মেশিন। আর দ্বিতীয় মেশিন কি করবে, এটা হচ্ছে প্রথম মেশিন, এটা হচ্ছে দ্বিতীয় মেশিন। দ্বিতীয় মেশিন 1 ঘন্টায় করবে কত অংশ? এটা হচ্ছে 1/5 অংশ হবে, তাহলে এটা হবে 1/5 অংশ। ওকে, এবার এই দুইটা মেশিন একত্রে 1 ঘন্টায় করবে কত অংশ? এখানে আমি এই পাশে আসি, যে প্রথম দুটো মেশিন, অর্থাৎ যে দুটো মেশিন আমরা বের করলাম, হ্যাঁ এই দুটো মেশিন একত্রে 1 ঘন্টায় করবে কত অংশ? একটা করবে 1/4 অংশ আর একটা করবে 1/5 অংশ, একত্রে করবে এটা। তাহলে কত হবে এটা? 4 5 20 হবে লসাগু, আর 4 যায় 20 এর ভিতরে 5 বার, 5 অক্ষে 5, 5 যায় 20 এর ভিতরে 4 বার, 4 অক্ষে 4, ইকুয়াল টু কত হবে 9/20 অংশ। অপশন খ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। 40 নম্বর কি বলছে, যে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। ওকে, করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। মানে করিমের 3 ঘন্টায়, মানে করিমের ঘন্টায় যাইতে যায় হচ্ছে 3 মাইল। ওকে, এখানে বলছে করিম ঘন্টায় 3 মাইল যায়। করিম যায়, আমি একটু লিখে নিই, করিম প্রতি ঘন্টায় যায় হচ্ছে 3 মাইল, আর রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে, অর্থাৎ এই যে আর রহিম ঘন্টায় যায় হচ্ছে 4 মাইল। আচ্ছা, আমার এটা কাজে লাগবে। তাহলে দুজন মিলে 1 ঘন্টায়, হ্যাঁ দুজন মিলে 1 ঘন্টায় কত মাইল যাবে? টোটাল কিন্তু 7 মাইল যাবে। মানে দুজন যদি একসাথে হাঁটা শুরু করে তাহলে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে টোটাল কিন্তু তারা 7 মাইল দূরত্ব অতিক্রম করবে দুজন মিলে। আচ্ছা, এখন কি বলছে, যে করিম, এখানে দেখেন করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা সাক্ষাৎ হবে? আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর, অর্থাৎ করিম করিম তো 1 ঘন্টা যায় হচ্ছে 3 মাইল, এখানে আমরা লিখে নিচ্ছি আগে। হ্যাঁ, করিম 1 ঘন্টা যায় হচ্ছে 3 মাইল, তার মানে করিম 3 মাইল যাওয়ার পরে, প্রথম ঘন্টায় করিম 3 মাইল যাওয়ার পরে থাকবে হচ্ছে আর কত, 42 মাইল। মানে 45 মাইল টোটাল দূরত্ব, সেখান থেকে 3 মাইল মাইনাস হবে, যেহেতু শুধু ওই প্রথম ঘন্টাতে শুধু করিমই যায়, রহিম 1 ঘন্টা পরে রওনা হয়েছে। তাহলে এখানে যেটা হবে, যে করিম প্রথম ঘন্টায়, আমি একটু লিখে নিলাম, করিম প্রথম ঘন্টায় যায় হচ্ছে 3 মাইল, তাহলে অবশিষ্ট দূরত্ব কত থাকবে? কারণ এই যে প্রথম ঘন্টায় এটা কিন্তু রহিম সাহেব কিন্তু হাঁটে না, রহিম সাহেব কিন্তু 1 ঘন্টা পরে রওনা দিছে, তার মানে প্রথম ঘন্টাতে শুধুমাত্র এই করিম সাহেবই 3 মাইল যায়। তাহলে 42 থেকে, সরি 45 থেকে 3 মাইল মাইনাস করলে থাকবে কত? 42 মাইল থাকবে হচ্ছে দুজনের মধ্যে দূরত্ব 1 ঘন্টা পর থেকে। এখন 1 ঘন্টা, প্রথম ঘন্টার পরে কিন্তু এখন দুজনে কিন্তু হাঁটা শুরু করছে। ওকে, তো যেহেতু প্রতি ঘন্টাতে তারা দুজন মিলে 7 মাইল দূরত্ব অতিক্রম করে, মানে যখন দুজন একসঙ্গে হাঁটে
একজন ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছে আর একজন টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছে, দুজন যখন একসঙ্গে হাঁটে তখন তারা প্রতি ঘন্টায় কিন্তু 7 মাইল দূরত্ব অতিক্রম করে, পরস্পরের দিকে তারা 7 মাইল আগে আসে। তাহলে আমরা এটা কি বলতে পারি এরকম যে 7 মাইল যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে 42 মাইল যাবে কয় ঘন্টায়? এই যে 7 মাইল যায় হচ্ছে 1 ঘন্টায়, অতএব 42 মাইল যাবে হচ্ছে কত? 42/7 ইকুয়াল টু 6 ঘন্টায়। ঠিক আছে, তাদের মাঝখানে যে এখন 42 মাইল দূরত্ব আছে, 1 ঘন্টা পরের যে দূরত্বটা 42 মাইল, এই 42 মাইল তাদের যেতে লাগে হচ্ছে 6 ঘন্টা। এখন এই 6 ঘন্টা যে লাগবে, এখানে প্রশ্ন বলছে যে রহিম কত মাইল হাঁটার পরে করিমের সঙ্গে দেখা হবে। তো এই টোটাল 6 ঘন্টাতে রহিমের ঘন্টায় গতি হচ্ছে 4 মাইল, এখানে দেয়া আছে। তাহলে এই 6 ঘন্টায় রহিম কত মাইল যাবে? সে প্রতি ঘন্টায় 4 মাইল করে যায়। 6 গুণন রহিমের গতি হচ্ছে ঘন্টায় 4, তাহলে 4/6 24 মাইল যাওয়ার পরে দুজনের সঙ্গে দেখা হবে। এই সেম প্রশ্নটাই যদি বলতো যে করিম কত ঘন্টা পরে দেখা হবে, কি হতো? আপনারা এটা কমেন্ট করে জানাতে পারেন। প্রশ্ন অনুযায়ী রহিমের এটা টোটাল 24 মাইল যাওয়ার পরে করিমের সঙ্গে দেখা হবে। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? তিনি হচ্ছেন শায়েস্তা খান। অপশন ঘ। বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? সঠিক উত্তর হচ্ছে 81 গম্বুজ বিশিষ্ট। অপশন খ। কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি? সঠিক উত্তর হচ্ছে মার্লবরো হাউস। অপশন খ। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1930 সালে। অপশন ক। এবং প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। অপশন ঘ। ওন কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। ইউনেস্কো 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে? সঠিক উত্তর হচ্ছে 30শে অক্টোবর 2017। অপশন গ। জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। অপশন গ। কোনটি নবায়নযোগ্য সম্পদ? সঠিক উত্তর হচ্ছে সমুদ্র স্রোত। অপশন খ। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি হওয়া নদীর নাম কি? সেটি হচ্ছে হালদা নদী। অপশন খ। COP28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি? COP28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত, যেটি অনুষ্ঠিত হয়ে গেছে। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1982 সালে। অপশন খ। তাপ মাপা হয় কি দ্বারা? তাপ মাপা হয় ক্যালোরিমিটার দ্বারা। পক্ষান্তরে থার্মোমিটার দিয়ে মাপা হয় তাপমাত্রা। এখানে তাপ এবং তাপমাত্রা দুটো আলাদা জিনিস। তাহলে আমরা জানবো তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে আর তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার দিয়ে। কোনো বস্তুর একক ভরের তাপমাত্রাকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে? তাকে বলা হয় আপেক্ষিক তাপ। পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেল এর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অটো সাইকেল। অপশন ক। ডিজেল ইঞ্জিনের সাকশন স্ট্রোক প্রবেশ করে কোথায়? এটি প্রবেশ করে অনলি এয়ার। অপশন খ। কার্বুরেটর কোন ইঞ্জিনে ব্যবহার করা হয়? কার্বুরেটর ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনে। অপশন ক। রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে? রেফ্রিজারেশন জুল সাইকেল অনুযায়ী কাজ করে। অপশন গ। ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বোঝায়? ভর সংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে বোঝায়। অপশন খ। প্রোটন এবং নিউট্রন। পরমাণুর সবচেয়ে হালকা কণিকা কোনটি? পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন। অপশন খ। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। অপশন গ। সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি? সৌরজগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন। অপশন গ। স্টেইনলেস স্টিল নিম্নের কোন অ্যালয়, অর্থাৎ নিচের কোন দুটি বা তিনটি ধাতব পদার্থের সমন্বয়ে স্টেইনলেস স্টিল উৎপন্ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল। 80 নম্বর প্রশ্ন, ট্রানজিস্টর মূলত কি হিসেবে ইউজ করা হয়? ট্রানজিস্টর মূলত অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয়। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে প্রতি
সপ্তাহে 2 থেকে 3টি করে নতুন ভিডিও আপলোড করা হয়, যেটি বিগত সালের এবং রিসেন্ট অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান দেওয়া হয়, অঙ্কের সহজ সমাধান সহ। কাজেই নিজেকে সবসময় প্রিপারেশন নেওয়ার মাধ্যমে আপডেট রাখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।